অর্থ স্থূলতা। এখন আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, এটা কি আমার চিকিৎসা লাগে নাকি? কারণ এই কারণে তো বাংলাদেশের কোনো হাসপাতাল ভর্তি নিবে না, এমনকি চিকিৎসাও দিবে না। কোনো মোটা মানুষ যদি যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদরে যদি যায়, তাকে তারা রোগী মনে করবেও না, বা এটা যে ট্রিটমেন্ট দরকার তাও দিবে না। কিন্তু আসলে বাস্তবিক অর্থে, সত্যিকার অর্থে অতিরিক্ত ওজন, ওভারওয়েট অবশ্যই একটা ব্যাধি। এটা ব্যাধি। আজকে আমরা এই ব্যাধির পোস্টমর্টেম করে দেব ইনশাআল্লাহ। ব্যাধির পোস্টমর্টেম হবে। কারণ সুস্থতা এক আল্লাহর নিয়ামত। সুস্থতা হচ্ছে আমাদের ফিজিক্যাল বডি ফিটনেস ঠিকঠাক মতো আছে কিনা। তো সেক্ষেত্রে ওয়েট, ওজন, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যাদের আদর্শ ওজন আছে, আদর্শ ওজন যাদের আছে, আমরা তারা মোটামুটি পজিটিভলি এই দিক থেকে অন্তত পজিটিভলি ঠিক আছে। আর যাদের ওভারওয়েট এবং আন্ডারওয়েট, ওভারওয়েট অতিরিক্ত ওজন এবং আন্ডারওয়েট কম ওজন, দুইটাই সমস্যা। ওভারওয়েটও থাকা যাবে না, আন্ডারওয়েটও রাখা যাবে না। একটা আইডিয়াল ওয়েট রাখতেই হবে সকলকে। তো এর জন্য আমরা বাড়ির কাছে দুটো কাজ দিয়ে, একটা হচ্ছে ক্যালোরি ক্যালকুলেটর, আরেকটা হচ্ছে বিএমআই ক্যালকুলেটর। এটা আমাদের একটু দুটো জানতে হবে। ক্যালোরি ক্যালকুলেটর, ক্যালকুলেটর একটা বিএমআই ক্যালকুলেটর। এই দুইটা বিষয় আমরা ব্যক্তিগত উদ্যোগে জেনে নিব। তো ক্যালোরি ক্যালকুলেটর হচ্ছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য দৈনন্দিন কত ক্যালোরি খাওয়া দরকার, এটা এই ক্যালোরি চার্ট দেখে আপনি নির্ধারণ করবেন যে এক মাসের একটা শিশুর জন্য কত ক্যালোরি দৈনিক প্রয়োজন, আর 100 বছরের বৃদ্ধের জন্য কত ক্যালোরি প্রয়োজন, ওইটা আমরা গুগল করে জেনে নিব। এখন শুধু আমরা পশুর মতো সমানে খেলে হবে না। আমি কি খাই, কিভাবে খাই, এদিকে লক্ষ্য রাখতেই হবে। এই জন্য কোরআনে অনেক জায়গাতে আল্লাহ বলছেন তোমরা খাদ্যের প্রতি লক্ষ্য করো। 30 পারাতে আছে খাদ্যের প্রতি লক্ষ্য করো। এখন আমাদের হাফেজ সাহেবেরা, আলেম সাহেবেরা শুধু রিডিং পড়ে, আল্লাহর কথার গভীরে ঢুকে না। কত সিগনিফিকেন্ট সেন্টেন্স যে ফালিয়ানজুরুল ইনসান, যে মানুষ খাবারের প্রতি লক্ষ্য করো, কি খাও। এখানে একটা লেসন হচ্ছে কি যে খাবার খাচ্ছ এটা কোথা থেকে আসছে, এটা বানালো কে, এটা দেখো। 2, এটা বুঝো যে খাবারটা খাচ্ছ এটা ফুড ভ্যালু আছে কিনা, নিউট্রিশন আছে কিনা, পুষ্টি আছে কিনা। শুধু জন্তু জানোয়ারের মতো যা পাই তা খাই এরকম খেলে তো হবে না। আমার খাবার হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। খাবারটাও ইবাদত, খাবারটা আমার ফিজিক্যাল বডির জন্য গুরুত্বপূর্ণ একটা কাজ, আমরা তো এটা দেখি না। এখন দেখা গেছে ফ্রেন্ড সার্কেলে খাওয়ার সকাল থেকে রাত পর্যন্ত পশুর মতো শুধু খায়, খায় আর ওজন বাড়ে। কি খায় তাও ভাবে না, কত বেলা খাওয়া লাগবে তাও বুঝে না। এভাবে এক একটা মানুষ, এক একটা ফ্যাট বিশাল তরমুজের সাইজ হয়ে যায়, মানে একটা মানুষ গুনবার সাইজ হয়ে যায়। এগুলো শিশুকাল থেকে যদি সচেতন থাকে, আমি মনে করি কোনো মানুষ এরকম সাইজ হবে না। তো ক্যালকুলেটর, ক্যালোরি ক্যালকুলেটর, ক্যালোরি আমাদের সকলকে জাজমেন্ট করতে হবে। কারণ আমরা জানি খাদ্য উপাদান 6টা। কি কি? কার্বোহাইড্রেট, শর্করা, ভিটামিন, প্রোটিন, ফ্যাট, মিনারেল। এখন আমাদের দেশে এই খাদ্য উপাদান 6টার মধ্যে শুধু একটা সমানে খায়, সেটা কোনটা? কার্বোহাইড্রেট। ফার্স্ট ক্লাস কার্বোহাইড্রেট খাই ওভারওয়েট, ফ্যাটি লিভার, ডিসলিপিডিমিয়া, হাই কোলেস্টেরল, ব্লাড প্রেসার রোগ হতেছে। খেয়ালও করে না, আর উল্টাপাল্টা খাওয়ার কারণে রোগ হতেছে, খেয়ালও করে না, একটু বুঝেও না।
তো দোষ দেয় আল্লাহ, দোষ দেয় পরিবেশে। আরো খায় তো খায়, আরো সুরে সুরে খায়, অল্প কয়দিনের দুনিয়া আও কয়দিন বেশ খায়। আর তোমার মতো থাকতে আমি আরো বেশি খেতে থাপ্পড় দিয়ে দাঁত ফেলা যায়। কথা দ্বারা বল, এর তো আমি কবরের দিকে পৌঁছাই দিতেছি। এই যে আমরা আদর করে শখ করে খাওয়াই ছেলেরে, বার্গার, ফাস্টফুড, স্যান্ডউইচ, যে বাগিনা আদরের ছেলে আদর করে খাওয়ায়, আদর করে তো ছেলেকে আমরা ধ্বংসের দিকে ছেড়ে দিই। তারপরে নতুন জামাই বিয়ে করছে, তো পুরা পরিবার সবাই মিলে তারা খাওয়ায়, খাইতে খেতে দেখেছে 2 বছরের মধ্যে জামাই ডায়াবেটিস হয়ে গেছে, জামাই ওজন বেড়ে গেছে। জামাই এই যে আদরের নামে যে তার ক্ষতি করতেছে, এটা বুঝে না মানুষ, আরো উৎসাহ দেয় খাবারের জন্য। তোমাদের মতো পরিস্থিতি আমরা অনেক খাইছি, কি খাওয়া নিয়ে আমরা এক কেজি নেবেন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলি, খাই খাই এক একটার প্যাটের সাইজ, পাশার সাইজ মানে বিশাল দানবের মতো করে দেবে। এগুলো দুঃখজনক, এগুলো করা যাবে। কারণ আমি পৃথিবীতে আসছি, আমার সকল কিছু একটা মেজারমেন্ট থাকবে। তো খাদ্য উপাদান কার্বোহাইড্রেট, এই যে সকালবেলা আপনি নাস্তা করলেন চা পরোটা কার্বোহাইড্রেট, 10টার দিকে খাবেন এই বুট মুড়ি কার্বোহাইড্রেট, দুপুরে খাবেন ভাত আলু কার্বোহাইড্রেট, বিকেলে আবার খাইব এই সিঙ্গারা সিঙ্গারা বা এই পেঁয়াজু, এইগুলো কার্বোহাইড্রেট, রাত্রে আবার ভাত তাও কার্বোহাইড্রেট। সারাদিন যা খায় 90% কার্বোহাইড্রেট, তো বাকি 5টা তো খবর নেই। ফ্যাট কোথায়, প্রোটিন কোথায়, গুড ফ্যাট কই, মিনারেলস কই, এগুলোর খবর নেই। যার কারণে এই মানুষগুলা এখন মরার পথে আছে। এখানে আল্লাহর কোনো দোষ নাই, আমাদের অবৈজ্ঞানিক কারণ, অযাচিত কারণ, অসতর্ক অবস্থানের কারণে এটা হচ্ছে। তাহলে অবশ্যই আমাদের ক্যালোরি মেজারমেন্ট করতেই হবে। একজন মানুষের জন্য সম্ভবত 2200 না 2400 ক্যালোরি প্রয়োজন, এটা দেখবেন। তো এটার জন্য গুগল থেকে জেনে নেবেন যে এই আপনি যে খাচ্ছেন যে মাছে ক্যালোরি কত, ডিমে ক্যালোরি কত, অর্থাৎ এই খাবারের ক্যালোরি ক্যালকুলেট করতে জানবেন। এরপরে বিএমআই, তো বিএমআই এর মিনিং কি? বডি মাস ইনডেক্স। আপনারা অবশ্যই সবাই গুগল থেকে এগুলো জানে নিতে হবে। গুগল থেকে ইনসুলিন ইনডেক্স জেনে নেবেন যে আমরা যে সময় খাই, এই খাবারের মধ্যে কোন খাবারে কতটা ইনসুলিন আছে, কোন খাবারে কতটা সুগার, ডিটেইলস তথ্য প্রযুক্তির যুগে সব ইথানের বুকে দেয়া আছে। শুধু জানার অভাব, ইনসুলিন টেস্ট করে নিতে হবে। তো বিএমআই বডি মাস ইনডেক্স, এটা আপনার উচ্চতা ওজন অনুযায়ী আদর্শ লেভেল কত, তো এটা জেনে নেবেন। তো আমরা যারা সুস্থ মানুষ তাদের হেলদি ম্যানের বিএমআই, হেলদি বিএমআই হচ্ছে 18.5 থেকে 24.9। অর্থাৎ আমাদের কারো যদি বিএমআই বডি মাস ইনডেক্স 18.5 থেকে 24.9 মধ্যে থাকে তাহলে পারফেক্ট, মানে আইডিয়াল ওজন, আইডিয়াল ওয়েট, তাকে বলা হবে হেলদি ম্যান। এখন দেখেন আপনার বিএমআই হয়ে গেছে হয়তো 18 নিচে অথবা 24 এর উপরে। 18 নিচে হলে আন্ডার ওয়েট, 24.9 উপরে গেলে ওভার ওয়েট। এরপর হেলদি বিএমআই এটা, এরপরে ওভারওয়েট আন্ডারওয়েট দেখেন। ওভারওয়েট হচ্ছে 25 থেকে, ওভারওয়েট বিএমআই 25 থেকে 25 থেকে 29.9 এরকম যদি হয় ওভারওয়েট, অতিরিক্ত ওজন। এরপরে আন্ডারওয়েট, আন্ডারওয়েট বিএমআই হচ্ছে 18%, কিন্তু 18.5 নিচে হলে আন্ডারওয়েট, কম ওজন।
ওই কিছু কিছু মানুষ দেখেন না একদম সুপারি গাছের মতো চিকনা, কত জায়গায় যায়, আমার স্বাস্থ্য হয় টাকা, এটা নাই কেন মূল জায়গায় আঘাত না করে শুধু এদিক সেদিক ঘোরাফেরা করলে হবে না। কেন তার ওয়েট লস করবে, ওইটা আইডেন্টিফাই করা হয় না। ওয়েট লসের কারণ জনিত আমরা যেহেতু আমাদের আপনার ওবেসিটি, এখন আমরা যে নিব ফ্যামিলিরা 18% মধ্যে ঠান্ডা হবে কম হয়, 18% থেকে 40% না হলে হেলদি দিয়ে সুস্থ সঠিক আছে। আর যদি ফিজিক্যাল স্টেবিলিটি নয় হয় সবার ওয়েটিং প্রয়োজন। এবার আমরা ক্যালকুলেট করি অবসিটি দিয়ে ভাই অবসিটি আমরা বলবো তখন যখন আমাদের বিএমআই 30+, বিএমআই যখন আমাদের 30+, 30 থেকে 30 তার উপরে চলে যাবে, তখন আমরা সেটাকে বলবো কি ওবেসিটি। এবার আমরা ওবেসিটি কথাটাকে বলা শুরু করি। ওবেসিটি মানে কি? স্থূলতা, মোটা মানুষ স্থূলকায়, শরীর ফ্যাট করতে নেয়, মাসেল মাসেল সিধা বড় করার কথা। পৃথিবীতে যত লোকেরা চলে আসছে ওয়ালাকাত সাররাতা বানি আদম ওয়ালাকাত রাতা কুল্লুকা এই পৃথিবীতে যত লোকেরা চলে আসছে সকলে সিধা বড় অবস্থায় ছিল। এটা সিধা বড় অবস্থায়। আর আমাদের এখন আলিমদের ফ্যাটের কারণে সিধা দেখা যায় এত বড় ফ্যাট। আমাদের খায় এর বাড়ি খাওয়া, সেই বাড়ি খাওয়া, বিভিন্ন বাড়ি খাওয়া, সাইকেল এরকম সাইকেল ফ্যাট বানায়। আল্লাহ কুইলে মোটামুটি 9 মাসের গর্ভবতী পড়ে যায়, এরকম অবস্থা হয়ে গেছে। আর বা লাইনে খাওয়া খুশি আরে ডবল হবে। আরে সুবিধা আছে গল্প করে তার ছেলের গল্প না আব্বা ওরা দুপুরা সুবিধা যায় খাইয়ে এক খাইতে পড়ো সাইকেল বানিয়ে আস্তে আলহামদুলিল্লাহ কথা মহিন কথা আন্দাজি কথা। কোন নবীর দুনিয়ার কোন নবীর ফ্যাট বড় ছিল না। ইতিহাস দেখেন, ইসলামের ইতিহাস দেখেন, কোরআন হাদিসের তাকিয়ে দেখেন, একজন নবীরও ফ্যাট বড় ছিল না। এই জন্য আল্লাহ রাসূল হযরত উসমান ওমর বলছে যারা খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। এটা সাহাবীর কথা। যারা খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে, বড় সাইজের ফ্যাট বানাইছে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। কারণ আল্লাহ এটা চান না। আল্লাহ চান সে সুস্থ থাকবে। সে যদি সুস্থ সবল সুস্থের অধিকারী সিক্স প্যাক থাকে তাহলে সে ইবাদত করতে পারবে, জনসেবা করতে পারবে, মানুষকে শান্তি দিতে পারবে। সে যদি অতিরিক্ত ওজন হয়ে যায় সে তো আল্লাহর ইবাদত করতে পারবে না। তার আমি নামাজে খালি করে কি করবে সে নিজেও জানে। এই জন্য প্রত্যেকটা নবী সিনা ফ্যাট বরাবর ছিল, একদম সমতল, অসমতল ফ্যাট কারো ছিল না। আর এখন আপনার ডায়েরি পাবেন মসজিদে হুজুরদের ফ্যাট দেখিয়ে, মাদ্রাসার টিচারদের দেখিয়ে, ওদেরকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু এরা যদি বিকাশ বিরোধী কাজ করে, সুন্নত বিরোধী কাজ করে, আই ডোন্ট কেয়ার। এদেরকে কেয়ার টাইম দেয়, কারণ এরা আমার আদর্শ। আমার আদর্শ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং তার রাসূল ছাড়া সাধারণ কোনো আলেমদের ভুলকে গড়ার টাইম নেই, কেয়ার করার টাইম নেই, ওদেরকে ফলো করার টাইম নেই। ফলো করবো পৃথিবীর একজন মানুষকে, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা এটা ক্যালকুলেশন করবেন। সবাই গুগলে যদি বাড়িতে গিয়ে এই গুগলে লিখবে বিএমআই ক্যালকুলেটর, কিন্তু ইনসুলিন টেস্টও লিখবেন, বিএমআই ক্যালকুলেটরও লিখবেন। ক্যালকুলেটরে যাওয়ার পরে সেখানে আপনার ওজন উচ্চতা দিবেন। ওজন উচ্চতা দেওয়ার পরে যদি এটার মধ্যে থাকে 18.5 থেকে 24.9 মধ্যে থাকে, তখনই আপনি বুঝে নেবেন ইউ আর হেলদি ম্যান, আপনি একজন স্বাস্থ্যবান সুপুরুষ। আর যদি দেখেন আপনার এটা কম বেশি, তখন আপনি চিন্তা করতে হবে যে কেন আমার বিএমআই খারাপ হয়ে গেল। এখন আমরা জেনে নিব এই স্থূলতার কারণটা কি। এই যে স্থূলতা, ওবেসিটি, মোটা মানুষ, স্থূলতা, স্থূল মানুষ যদি দেখতে চান, আমাদের পেরিতে যদি দেখতে চান
আমাদের সাংবাদিক মুন্না ভাই আছে, সাংবাদিক মুন্না 15-20 মতো ওজন হবে, খুব অবেসিটি। আর যদি ভারতে দেখতে চান, এই যে কিছুদিন আগে বিয়ে হয়েছে ইতালিতে, এখন অনুষ্ঠান হবে অনন্ত আম্বানি, তাকে দেখবে কি মোটা, 300-350 কেজির মতো হবে। আর যদি স্টেরয়েড খাইবে। আর যদি আরো মোটা মানুষ দেখতে চান, গুগল করে দেখবেন, গুগলে লিখবেন ওয়ার্ল্ড হাইয়েস্ট ওয়েট পারসন, গুগল করে দিবে পৃথিবীর সবচেয়ে মোটা মানুষটির নাম জন ব্রোয়ার, আমেরিকান নাগরিক, ওজন 635 কেজি, 635 কেজি ওজনের মোটা সাইজের মানুষ, মানুষ না মনে হয় যেন দৈত্য দানব। এখন এই মোটা হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে আমরা রিসার্চে 2টা কারণ পেয়েছি। প্রথম কারণ জেনেটিক কারণ। তাহলে কজ, ওবেসিটির 1 নাম্বার কজ হচ্ছে জেনেটিক। জেনেটিক মানে বংশগত। বংশগত বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। আমাদের দেশের ডাক্তাররা এবং বই পুস্তকগুলোতে ভুলভাল শেখানো হয়, যার কারণে মানুষ ভয় পায়। তারা বলে ডায়াবেটিস বংশগত, হার্টের রোগ বংশগত, এই জন্য মানুষ ভয়ে থাকে। ভয়ে থাকার কারণে রোগটা কি চলে আসে। সঠিক তথ্য শুনে নেন আজকে। বংশগত রোগ যত কিছু আছে, বংশগত মানে এই নয় যে আপনার আব্বার ছিল, মায়ের ছিল, আপনারও হবে, এটা নয়। বংশগত শব্দের তাৎপর্য বাবার্থ হলো এই যে তার বাবা মা ফ্যামিলি যে সমস্ত অনিয়মের কারণে তার ডায়াবেটিস হয়ে গেছে, শিশুকাল থেকে, কৈশোরকাল থেকে, শৈশবকাল থেকে, যৌবনকাল থেকে, এই শিশুটা মা বাবাকে ফলো করবার কারণে, মা বাবাকে ফলো করবার কারণে ওরও ডায়াবেটিস, ব্লাড প্রেসার, কিডনি রোগ, বিভিন্ন রোগ হয়ে গেছে। অর্থ এটা বংশগত মানে এই নয় যে মা বাবার এটা ছিল ছেলেরও হয়ে যাবে, এটা না। তাহলে বংশগত অর্থ হচ্ছে মা বাবা যে ভুলটা করছে, অনিয়মিত জীবনযাপন, অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, আনসাইন্টিফিক অ্যাক্টিভিটিস, মা বাবার এই ভুল সন্তান ফলো করার কারণে ওই সন্তানের ওই সমস্যা দেখা দিয়েছে। ইট কলস জেনেটিক। এটা কি জেনেটিক বলে? তাহলে তো সোজা। যেমন আমার বাপের ডায়াবেটিস ছিল 40 বছর, যে ভুলটা করার কারণে। কি ভুল? হয়তো আমার আব্বা ফার্স্ট ক্লাস কার্বোহাইড্রেট বেশি খাইছেন, টাইমে ঘুমান নাই, তারপরে ঠিকঠাক মতো খান নাই, এই কারণে আমার পিতার ডায়াবেটিস ছিল। এই জন্য কি আমার ডায়াবেটিস হবে? না। আমি যদি এগুলো ডিনাই করি, অর্থাৎ আমি যদি কার্বোহাইড্রেট কন্ট্রোল করি, আমি যদি প্রপার স্লিপিং যাই, আমি যদি অ্যাক্টিভিটিস করি, ওয়াকিং, সাইক্লিং, সুইমিং, এক্সারসাইজ, মেডিটেশন, আমি যদি ঠিকঠাক মতো চলি, তাহলে ইনশাআল্লাহ আমার ডায়াবেটিস কখনোই হবে না। এখন আমার বাপের ছিল, মায়ের ছিল, দাদার ছিল, এজন্য আমার হবে না। এটা মিথ্যা কথা, এটা ভুল, এটা হচ্ছে বিজ্ঞান বিরোধী কথা। এখন বই পুস্তক বলে দেখি এটা লিখে কিছু বংশগত। তাহলে আমরা আজকে বংশগত ক্লিয়ার করে দিব। বংশগত হচ্ছে সহজ ভাষায় এটা পূর্বসূরীরা ভুল করছে, তাদেরকে ভুলভাল ফলো করার কারণে আপনার আমার হয়ে গেছে, এর নাম বংশগত। এখন আপনার পিতার ব্লাড প্রেসার বেশি ছিল, তো সেই আপনার পিতা যে ভুল করছে, ওই ভুল যদি আপনি না করেন, আপনার কখনোই ব্লাড প্রেসার হবে না। ঠিক আছে? তবে কিছু পয়েন্টে এটা 90% ক্ষেত্রে এই কথাটা সত্য, আবার 10% ক্ষেত্রে কিছুটা আছে। যেমন পিতার যদি HbAs পজিটিভ হয়, HbAs পজিটিভ পিতা যদি বিয়ে করে, বিয়ের পর যদি সন্তান আসে, এখন এই সন্তানের কি এটা এই হেপাটাইটিস বি ভাইরাস আসতে পারে না? আসতে পারে। এটাও জেনেটিক। এখন এই জেনেটিকটা কেন আছে? উনি এই রোগটা নিয়ে বিয়ে করছেন কেন? সন্তান কেন জন্ম দিবেন? দোষ তো ওনার। অথবা আরেকজন যদি, যেমন করোনা আক্রান্ত ব্যক্তি, এগুলো তো সোয়াসে এই সংক্রামিত, তো 10% বংশগত হতে পারে জেনেটিক। যেমন জন্মগত ত্রুটি, জন্মগত জন্মের থেকে একটা শিশুর একটা সমস্যা হয়ে গেছে, পৃথিবীতে আসছে, এখন এটা জন্মগত ত্রুটি। তার বংশগত 90% ক্ষেত্রে হচ্ছে নিজের কাছে।
আর 10% ভাগ্য আর বংশের কম্বিনেশন। 10%, 90% আমার হাতে। আমি যদি ঠিকঠাক মতো চলি, ইনশাআল্লাহ আমার লাইফস্টাইল রিলেটেড ডিজিজ গুলো হবে না। তাহলে এই হচ্ছে জেনারিক। তাহলে ওবেসিটি কায়, যেমন বংশগত দিয়ে আমি উদাহরণ দিই। 2017 সালে রামপুরে আমি দুইটা স্টুডেন্ট পড়াইতাম, ক্লাস 6। প্রথম দিন তাদেরকে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। ক্লাস 6 এর বাচ্চা পড়াবো, তারা উচ্চতায় আমার থেকে দ্বিগুণ আর সাইজে আমার থেকে 4 গুণ, মানে মোটা ওবেসিটি স্টুডেন্ট। এখন আমি সিলেবাসে পুরো কোন ভার্সিটিতে পড়া, আমরা ক্লাস 6। এরা আমার দেখি ভয় কাঁপো কেন, ক্লাস কিন্তু দুটো একটু নার্ভাস ফিল করি। এখন আমি খোঁজ খবর নিলাম ওর ফ্যামিলির মেম্বারদের কি অবস্থা। দেখলেন তো ওর মা আরো মোটা। এবারে কিছুদিন যখন পরিচয় হলো, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের মোটা হওয়ার ইতিহাসটা কি? আপনারা কি 8 বেলা খান? ওরা তো খাইয়ে না। আমরা হয়তো রাত্রে কিছু একটা খাই। আমরা খাওয়া, আমার ছেলেরাও খাওয়া বিনু, আমিও খাওয়া বিনু। তা আমি প্রশ্ন করলাম, তো খাওয়া বিনু যদি হন, খাদ্যের প্রতি যদি আসক্তি না থাকে, আপনাদের ফ্যামিলির সবাই কেন এরকম হওয়ার হয়েছে? তাহলে ইটস গড ইজ জেনেরিক, এটা হলো বংশগত। এই যে ছেলেগুলো মোটা, এটা বংশগত। এবারে শুধু বংশগত বলেই আল্লাহর উপর সময় দিতে হবে না, এখানে তাদেরও কিছু ভুল আছে। ভুল কি? হয়তো ছোটবেলা থেকে কার্বোহাইড্রেট, ফাস্ট ফুড, প্রসেস ফুড বেশি খেয়েছে ছোটবেলা থেকে। এখন যখন অতিরিক্ত মোটা হয়ে গেছে, এখন হয়তো খাইতেছে না, হয়তো ছোটবেলায় খাইছিল, এটা বুঝতে পারে। যেমন আমরা দেখি তো ছোট ছোট বাচ্চাদেরকে, যে আমার ওই দিন একটা পুলিশ লাইনের এক ফ্রেন্ড আছে আমার, উনি আমার কাছে আসছে, আমার ওইটা মানে ওই ভাই আমার মেয়ে তো অনেক মোটা, ওজন বেশি, এখন তার জন্য একটা পুষ্টিবিদের সাজেস্ট করে। ওই মেয়ে বয়স 6 কিন্তু ওজন হবে অন্তত 60 প্লাস, মোটা হয়ে গেছে। আমি বলি কি খাওয়া? ওই সে তো বাইরে খাওয়া ছাড়া খায় না, বাইরের খাবার, রেস্টুরেন্টের খাবার এগুলো তার প্রিয় খাবার। তো আমি তাকে কইলাম, এরকম যদি চিন্তা হয়, ঘটনা তো বাস্তব সত্য, আপনি তাকে বাইরের খাওয়াবেন আর সাইকেল ওজন কম হবে, এটা তো বুঝতেই পারে না। আপনি তাকে প্রথমত পুষ্টিভিত্তিক কি হবে, প্রথমত বাইরের খাবার, রেস্টুরেন্টের খাবার, কার্বোহাইড্রেট, বাজে খাবার বন্ধ করে দেন। এরপরে ধীরে ধীরে কন্ট্রোল করেন। পুষ্টিবিদ লাগবে না, ডাক্তার লাগবে না, অটোমেটিক্যালি আইডিয়াল ওয়েটে চলে যাবে। তাহলে প্রথমত বংশগত, মোটা হওয়ার প্রথম কারণ বংশগত। দেখেন না মেয়েরা বিয়ের পর মোটা হয়ে যায়, কেন মোটা হয়? বিয়ের পরে সমাজে খায় দাওয়া। দ্বিতীয় কারণ হচ্ছে হ্যাবিচুয়াল, এটা হচ্ছে অভ্যাসগত। অভ্যাসগত কারণে অনেকে মোটা হন। অভ্যাসটা কি? অভ্যাসটা হচ্ছে অতিরিক্ত খাওয়া। যে ওই দিন একটা রোগীর সাথে আমার কথা হয়েছে, ড্রাইভার, সে বলে ভাই আমার মুখে যদি কিছু না থাকে আমার ভালোই লাগে, আমার কিছুটা থাকাই লাগবে, আমি সারাদিন খাই। দেখেন ছাগলের তো এই গাছ খায় না, পাতা খায় না, সে যতটা খাবার খায়, মানে মুখের ভিতরে একটা কিছু থাকতেই হবে, মানে তার খাওয়া চলবে, কাজও চলবে, খাওয়াও চলবে। আল্লাহ কি এজন্য করেছে বুঝে না। এখন হ্যাবিচুয়াল মানে অভ্যাসগত। অভ্যাস হচ্ছে ফার্স্ট ক্লাস কার্বোহাইড্রেট অ্যাডিকশন, অর্থাৎ কার্বোহাইড্রেটের প্রতি তার আসক্তি, অর্থাৎ কার্বোহাইড্রেট না খাইলে তার ভালো লাগবে না, এগুলো সে খাবেই। সমানে ফার্স্ট ক্লাস কার্বোহাইড্রেট সে খাচ্ছে, রেস্টুরেন্টের খাবার, তারপরে হোটেলের খাবার, বাইরের খাবার। এই খাবারগুলো এলিট সোসাইটির এমন এমন পরিবার আছে, তার সন্তানকে আদর করে প্রতিদিন একটা করে বার্গার বা পিৎজা খাওয়ায়। কোটি কোটি টাকা আছে পিতা, এই জন্য এখন তো আর বাইরে যাওয়া লাগে না, ওই ফুড পান্ডাকে বলে দিলে খাবারটা যারা চলে আসতেছে খাওয়াই দিচ্ছে আদর করে। পিতার টাকা আছে, এই জন্য সন্তানকে অনেক আদর সোয়াদ মায়া দিয়ে খাওয়ায়। খাওয়ার ফলশ্রুতিতে সন্তানটা
বিশাল মোটা সাইজের হয়ে যায়, পরে চলাফেরা করতে কষ্ট। এটা হচ্ছে হ্যাবিচুয়াল, অভ্যাসগত। যে এই যে যত মোটা মোটা মহিলা দেখবেন যে এরা নিজেরাই স্বীকারোক্তি বলে যে আমি না খাইলে আমি দেখতে পারি, আমাকে খেতে হবে, ভালো ভালো খাবার খাওয়ার পরিমাণ তাদের কমাইলে তো দেখা যায় যে ওয়েট কমে যায়, খাওয়ার পরিমাণ কমাবে বলতে তার জন্য যে আদর্শ যে ক্যালোরি, ওই যে আমরা ক্যালোরি চার্ট বললাম না, তার জন্য যে আদর্শ যে ক্যালোরি, অর্থাৎ খাওয়া কি খাবে, পুষ্টিকর খাবার খাবে, হাই প্রোটিন খাবে, ভালো প্রোটিন খাবে, গুড ফ্যাট খাবে। এখন সেগুলো লাগায় যদি সমানে সারাদিন কার্বোহাইড্রেট খায়, তখন তো একদিকে ওজন বাড়বে আর একদিকে তার বডি ঠিকঠাক মতো ফাংশনিং হবে না। এখন অভ্যাসগত বিষয়টা এটাই যে অনেকে তার সন্তানদেরকে আদর করে, যে মামা খালা আন্টি চাচা এরা আদর করি, সবাই যে মনে করেন এক একজন এক একটা গিফট দেবে, এক একটা খাবার দেয়, প্রতিদিন একেবারে আদর করে বাজারে নিয়ে যায়, এটা খাওয়ায় সেটা খাওয়ায় ওটা খাওয়ায়, অথবা তার জন্য খাবার ফাটেনি। এই যে আমরা আমাদের সন্তানদেরকে আদর করে বাদর বানিয়ে দিচ্ছি, এটা তো আমাদের জন্য দুঃখজনক। এই জন্য এমন কোনো খাবার দেওয়া যাবে না যে খাবারে অ্যাডিকশন আসে, আসক্তি আসে। কারণ একটা খাবার যখন আপনি দিবেন তাকে, বাইরের খাবার, ওই খাবারে তার আসক্তি আসবে। কেন? কারণ এগুলাতে কেমিক্যাল দেয়া, পেস্টিসাইড দেয়া, এগুলাতে বিভিন্ন ফরমালিন দেয়া, যার কারণে এগুলো জিভে একটু মজা লাগে, মজার তলে তলে যে সাজা আছে এটা মানুষ জানে। তো আমরা ওবেসিটির জন্য কি ট্রিটমেন্ট দিতে পারি? ওবেসিটির ট্রিটমেন্ট আমি তিনটা ট্রিটমেন্ট দেওয়ার আগে আমি কয়েকটা টেস্ট দিয়ে পরীক্ষা লিখতে লাগবে। ইনভেস্টিগেশনে প্রথম যে ইনভেস্টিগেশন সিবিসি, এফবিএস, এএফপি, ইমেজিও, ডব্লিউএ, পাঁচটি লিপিড প্রোফাইল। আমরা স্থূলকায় মানুষদের এই পরীক্ষা নিরীক্ষাগুলো দেখব। প্রথমত আমরা দেখব তার সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট করে দেখব তার ব্লাড হিমোগ্লোবিন লেভেল কেমন আছে, ব্লাডে কোনো ইনফেকশন আছে কিনা, তারপর ব্লাডের বিভিন্ন ফাংশনস গুলো দেখব। এরপরে ফাস্টিং ব্লাড সুগার দেখব, কারণ অতিরিক্ত খাওয়ার কারণে দেখা গেছে তার ডায়াবেটিস হয়ে গেছে। তো এটা আইডেন্টিফাই করতে হবে, বিএস দিয়ে আমরা আজ করতে পারবো। এরপরে এলএফটি, এলএফটি হচ্ছে লিভার ফাংশন টেস্ট। অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়ার কারণে আমাদের ব্লাডে ফ্যাট জমে, আমাদের লিভারে ফ্যাট জমে, যে আমরা যে স্ক্যান করে দেখি ফ্যাটি লিভার হয়ে গেছে। তো ফ্যাটি লিভার যারা সোনোলজিস্ট, রেডিওলজিস্ট, ওরা আইডেন্টিফাই কিভাবে করে? তারা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পান যে 30% এর বেশি চর্বি মেশিনে কভার করে। এখন যদি কারো 30% থাকে লিভারের চর্বি জমা, তখন রিপোর্ট আসে নরমাল। তা আসলে কি নরমাল না অ্যাবনরমাল? অ্যাবনরমাল। কারণ মেশিনের একটা সীমাবদ্ধতা আছে, মেশিনের 30 এর উপরে গেলে ফ্যাটি লিভার ঘোষণা করে। এখন নরমাল আসলেও আপনারা দেখবেন যে ফাইব্রোস্ক্যান একটা আছে আধুনিক প্রযুক্তি, মানে ফাইব্রোস্ক্যান করে বোঝা যাবে আসলে তার লিভারে কতখানি অ্যাপ্রোপ্রিয়েট চর্বি আছে, ফ্যাট আছে। তো আলাদা করে আমরা যদি দেখি ফ্যাটি লিভার থেকে গ্রেডিং করা আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এরপরে লিভার ফাইব্রোসিস, এরপরে লিভার সিরোসিস, অর্থাৎ আলাদা দিয়ে মতো অবস্থা হয়ে যাবে। আলাদা দিয়ে লিভার সিরোসিস, লিভার লাগাইতে হবে, লিভার কোথায় পাবো? কেডিপি লিভার, এটা তো সম্ভব না, তার কয়দিন হায়াত আছে, লিভার কোথায় থাকবে। এখন এই যে লিভারের যে ড্যামেজ হলো, এটা তো একদিনে হয় না, এটা ধীরে ধীরে পর্যায়ক্রমে 10-15-20 বছরের ব্যবধানে হয়ে গেল। এগুলো এই জন্য লাইফস্টাইল রিলেটেড ডিজিজ। এরপরে ইউএসজিএফ, ডব্লিউএইচ, ফুল অ্যাবডোমেন, পুরো অ্যাবডোমেন আলট্রা করে আমরা দেখব তার লিভারে কত পার্সেন্ট চর্বি, লিভারে ফ্যাটি লিভার আছে কিনা,
বা তার বিভিন্ন কার্বোহাইড্রেট খাওয়ার কারণে তার কিডনি ফাংশন, তার যে ক্যাটাগরি করে যা যা আছে এগুলো আমরা স্ক্যান করে দেখব। এরপরে ফাস্টিং লিপিড প্রোফাইল। ফাস্টিং লিপিড প্রোফাইল করে আমরা দেখব অতিরিক্ত খাবারের কারণে আমাদের কোলেস্টেরল লেভেলটা কেমন। দেখা গেছে অতিরিক্ত খাবারের কারণে অনেকের এই যে এটা হচ্ছে সেক্টর রেঞ্জ, এটা হচ্ছে কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড, এই যে সাইডটা দেখা গেছে অতিরিক্ত খাবারের কারণে আপনার কোলেস্টেরল লেভেল হয়ে গেছে এখানে 300, এলডিএল 100 থেকে কমাইলে ভালো, কিন্তু আপনার এখানে দেখা গেছে 400 হয়ে গেছে। এইচডিএল 35 এর উপরে থাকতে হবে, 35 প্লাস। 35 এর নিচে যদি থাকে আপনার ক্লান্ত লাগবে, দুর্বলতা লাগবে, উইকনেস লাগবে। 35 এর উপরে থাকলে ভালো। এটা 35 এর নিচে কমানো যাবে না, এটা হচ্ছে ভালো কোলেস্টেরল। তো এটা কোথা থেকে আসে? এই ভালো কোলেস্টেরলটা আসবে গুড ফ্যাট থেকে। আপনি যদি অনেকে বলে না গরুর চর্বি খাইও না, চর্বি খেলে চর্বি, এটা মিথ্যা কথা, এটা ভুল কথা। যাদের কোলেস্টেরল লেভেল বেশি থাকে তাদের চর্বি থেকে আসে, তাদের আসে কার্বোহাইড্রেট থেকে, স্ট্রেস থেকে, দুশ্চিন্তা থেকে, ফালতু খাবার থেকে। গরু যদি আপনার দেশি গরু হয়, ওই গরুর চর্বি খান, গুড ফ্যাটে দেয়, এটা আর ভালো। যেটা দরকার ওইটা খায় না, যেটা দরকার না এটা খায়। বার্গার খেতে পারে, ওখানে ডিনাই করে না, কিন্তু একটা ভালো করে চর্বি খায়, ওই ভালো করে চর্বি তো গুড ফ্যাট, এটা তো ভালো। যদি গরুটা সূর্যের আলোর নিচে থাকে, সবুজ ঘাস খায়, বডিতে ভিটামিন ডি লেভেল পায়, তাহলে ওই গরুর নিষিদ্ধ অঙ্গগুলো ছাড়া সব খান না, পরিমিত মাত্রায়, কোনো সমস্যা নেই। আর এই এইচডিএল লেভেল বাড়বে গরুর যে সিনিয়র গোস্ত, সিনিয়র গোস্তটা খান, এটা তো আছে গুড ফ্যাট। এখন খাবারটা ভালো, এটার ভিতরে ফসা সয়াবিনটা দিয়ে নষ্ট করে ফেলবে। যে সয়াবিন খেলে 180 রোগ হয়, সেই সয়াবিন তেল দিয়ে এই ভালো ফ্যাটটাকে নষ্ট করে ফেলবে। 42 পদের মশলা দিয়ে এটাকে আরো উত্তেজক বানায় ফেলে। প্রয়োজনে আপনারা গরু মুরগি এগুলা করে খান, বারবিকিউ করে খান। ওই যে আদিম যুগে যেভাবে খাইতো, আগুন দিয়ে পোড়ায়, ওইটা সাইন্টিফিক মেথড, এটা ভালো। এরপরে তেল মশলা, গরম মশলা এগুলা দিয়ে খাওয়াচ্ছে, বারবিকিউ করে খেলে হেল্পফুল মোটামুটি। এই হচ্ছে ইনভেস্টিগেশন। এখন আমরা ট্রিটমেন্টে যাই। ট্রিটমেন্টে প্রথম চিকিৎসা হচ্ছে তাকে ডায়েট। ট্রিটমেন্টের প্রথম চিকিৎসা ট্রিটমেন্টের 1 নম্বর চিকিৎসা হলো ডায়েট করতে হবে তাকে। 2 নম্বর চিকিৎসা হচ্ছে এক্সারসাইজ ব্যায়াম করতে হবে। 3 নম্বর হচ্ছে তাকে তার আইডিয়াল ক্যালোরি নিতে হবে, আইডিয়াল ক্যালোরি। এখন মনে করেন একজন মানুষের জন্য দৈনিক 2200 ক্যালোরি প্রয়োজন, সে ওই পাকিস্তানের ওই দামের মতো যদি 100টা ডিম খায়, তো 100 ডিমে তো হয়ে গেছে হয়তো 6000 ক্যালোরি। তো বাকি যে খাবারগুলো তো কি হবে? অর্থাৎ আপনার জন্য প্রয়োজন 2200 ক্যালোরি, আপনি খাচ্ছেন 22000 ক্যালোরি, তাহলে বাকি ক্যালোরিগুলো ব্লাডে জমবে, লিভারে জমবে, জরায়ুতে জমবে, এভাবে মেদ বাড়তে থাকবে। এজন্য যদি কখনো বেশি খান, জরায় ফেলবেন, বার্ন করে ফেলবেন, গান জরাইবেন, পরিশ্রম করবেন। যেমন আমি তো তেমন খাবার খাই না, যদি কোথাও দাওয়াতে খাই আমি 2টা কাজ করি। এক, ওই রাতের খাবার রাতের মিলটা স্টপ করে দিই, কারণ দাওয়াতে যে খাবার দিয়েছে গরু, মুরগি, খাসি, চিংড়ি, মানে 22 পদ একটু একটু করে সব খাই। 1 মাস পরে খাইতেছি, বাদ দিব কেন? খাই, এটা তো হিসাব দিতে হবে, এজন্য খাই কি করি, রাতের মিল অফ রাখি। এরপরে ওই দিন আর ঘুমাই না, সারাদিন খাই, কারণ আমি যে বিষ খাইলাম ওগুলো হজম করতে হবে তো। এরপর কখনো পরের দিন হবে না, কারণ আমি এটা ব্যালেন্স করি। এবার আপনি দেখা গেছে দাওয়া খাইলেন, রাত্রে যে আরো খান, আবার দুপুরে খাই, এমন ঘুম দিচ্ছেন 3 ঘন্টা ঘুম, তো বডিতে যেটা এখন জমা হয়ে যায়। এরকম যদি করেন ঠিক না, ঠিক নেই। আইডিয়াল ক্যালোরি মানে যতটুকু দরকার ততটুকু নেবেন। ডায়েট
ডায়েট মানে ডায়েটের মধ্যে দুইটা কথা, এক পুষ্টিকর খাবার নেবেন, দুই যে খাবারগুলো যে পুষ্টি নাই ওগুলা বাদ। পুষ্টি নাই যেমন কিছু পুষ্টি নাই, আপনি যদি একটা মুড়ি খান পুষ্টি আছে, এই মুড়িতে ইউরিয়া দিয়ে মুড়ি বাচ্চা পুষ্টি নাই, দুই কার্বোহাইড্রেট কিছু নেই। এরকম পুষ্টিহীন খাবার যে আপনি যদি কাচ্চি ডাইনে যাই বিশাল সাইজের একটা বার্গার খান পুষ্টি আছে কিছু নেই, পিৎজা খান, এরকম পুষ্টিহীন খাবার বাদ। এরপর আমরা ট্রিটমেন্টের 3টা ওষুধ সাজেস্ট করি, 3টা ওষুধ। এই ওষুধ ছাড়া খাওয়ার আগে অবশ্যই কি করতে হবে, ফাস্টিং লিপিড প্রোফাইল করে দেখতে হবে। ফাস্টিং লিপিড প্রোফাইল করে দেখবেন যে আপনার ব্লাডে কোলেস্টেরল লেভেল কেমন, এরপরে ওষুধগুলো খাবেন, নাহলে ওষুধ খাওয়ার দরকার নেই। 3টা ওষুধ, একটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এপসন ওমেগা 1000 পাউন্ড, এটা আপনি 2টা করে মাসখানেক খাবেন। এরপরে আরেকটা এরিকের এক্সেল আছে, এপসন স্লিমফাস্ট 120, এটা আপনি 2টা করে এক মাস নিতে পারবেন। এরপরে 2টা ক্যাপসুল, এরপর একটা ট্যাবলেট আছে ইগনেসিনাল হার্বাল ডিভিশনের, এগুলো আবার সারাদিন দিন সে 4 দিলে পাবেন না, এগুলা অন্য সফটওয়্যার থেকে যায় নিতে হবে, শুধু উপরেটা আসবে নিচে 2টা ওষুধ আসবে। এটা হচ্ছে ট্যাবলেট সিনিয়াসলিন, এটা 2টা করে এক মাস। এখন এই আমাদের 3টা ওষুধের মধ্যে প্রথম ওষুধটা সবাইকে দেবেন, এখানে কোনো সমস্যা নেই। প্রথম যে ওষুধটা, এটা যদি আনোয়ার ভাইও খাওয়া শুরু করে অসুবিধা নেই, এটা আনোয়ার ভাই খাইলে এটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ওনার উপর দেখবো সেক্সুয়াল পাওয়ার বাড়িয়ে যাবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেলে হার্ট অ্যাক্টিভিটি বেড়ে যাবে, হার্ট স্ট্রং হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড চোখের স্বাস্থ্য বাড়াবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল ধরায় দিবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার ওজন কমাবে। তো এটা সেফ, এটা সর্বসাধারণ জন্য উন্মুক্ত। হ্যাঁ প্রথম ওষুধ এটা হচ্ছে ওমেগা 3, জেনেরিক নেম হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, OMG 3 নামে আছে, ওমেগা নামে আছে, বিভিন্ন নামে। এটা সবাই খাইতে পারবে, তবে অন্তত এটা খাওয়ার আগেও আপনি ফাস্টিং লিপিড প্রোফাইল করে দেখবেন। ফাস্টিং লিপিড প্রোফাইল করে দেখবেন আপনার টিজি লেভেল বাড়ছে কিনা, খারাপ কোলেস্টেরল বেশি কিনা। তো যদি খারাপ কোলেস্টেরল বেশি থাকে, টিজি বাড়তি থাকে, তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মাসখানেক খান, দেখবেন ভালো থাকবেন। এখন আমাদের দেশে কোলেস্টেরলের যে ডাক্তারদের কাছে আপনারা যান, এরা কি দেয়? অ্যাটোবাস্টেটিন, রোসুবাস্টেটিন, স্টেটিন খায়, দিতে পারি তাহলে বলি স্টেটিন যত খাবে তত রিঅ্যাকশন আছে। জোর করি এই ওষুধগুলো, যারা হার্ট অ্যাটাক করে তাদের পেটে ধরাই দেয়, ব্রেন স্ট্রোক করে তাদেরকেও ধরাই দেয়, যাদের ওইটা একটু মোটা আছে তাদের স্টেটিন ধরাই দেয়। স্টেটিন জাতীয় যত ওষুধ এগুলোকে আমরা অ্যাভয়েড করি, নো স্টেটিন। অ্যাটোবাস্টেটিন, রোসুবাস্টেটিন থেকে শুরু করে যত স্টেটিন আছে এগুলো খাইলে কোলেস্টেরল হয়তো জোর করে কমে, কিন্তু সাইড এফেক্ট আছে। তা আমরা এই স্টেটিনকে পরিহার করে যদি ন্যাচারাল যে ওষুধগুলো আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা হলো সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্টগুলো নিলে সাইড এফেক্ট নাই, আরেক দিকে দিন খুবই ভালোভাবে কোলেস্টেরল মেজাজ হচ্ছে। তাহলে অ্যাটোবাটেন খাইলে আপনি অ্যাটোবাটেন, রসুবাটেন, এস্ট্রেটিন, এস্টারবাটেন, এগুলা না নিয়ে আমরা ওমেগা নিতে পারি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, কড লিভার অয়েল আছে, স্পিরুলিনা আছে, ব্ল্যাক সিড কালো জিরা আছে, এগুলো সব সাপ্লিমেন্ট, এগুলো সাইড এফেক্ট নাই, এগুলো ন্যাচারাল, এগুলো হার্বাল ডিভিশন ওষুধগুলো। এরকম যদি থাকেন তাহলে ভালো হবে। 2 নাম্বার ক্যাপসুল হচ্ছে স্লিম ফাস্ট হেলথ কেয়ার, একটা ক্যাপসুলের দাম 60 টাকা। এখন এটা 2টা করে কে খাবে? এটা যদি মুন্নাবাই খায় তাহলে মানা যাবে, অতিরিক্ত হয়ে যাবে। এখন আপনারা খাইতে গেলে তো টেস্ট করা লাগবে, টেস্ট করে স্লিম ফাস্ট
এরপরে 1 মাস খাই আবার পরীক্ষাটা করে, যদি বেশি কমে যায় তো আবার করবে। এরপরে সিনাসলিন, এটা হচ্ছে ন্যাচারাল ডিভিশনের হার্বাল ওষুধ। স্লিম সিনাসলিন আপনাকে স্লিম করে দিবে। এটাও এটা আবার সাইড, তাহলে আমাদের এটা সাপ্লিমেন্ট, এটাও সাপ্লিমেন্ট, শুধু এটা হচ্ছে ফার্মাসিউটিক্যালের ওষুধ। এটা খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আর পরীক্ষা নিরীক্ষা করে খাবেন। নিজে নিজে কোনো কিছু অ্যাপ্লাই করা যাবে না। আর সহজ একটা পরিভাষা বলে দিই, সকল ওষুধের জন্য একটাই মূলনীতি, সেটা হচ্ছে আপনার ভাইটাল অর্গানস ঠিক আছে কিনা দেখবেন। ভাইটাল অর্গানস কি? ভাইটাল অর্গানস কয়টা? 5টা। ব্রেন, হার্ট, লাংস, লিভার, কিডনি। এই 5টা অর্গানস যাদের ঠিক আছে তারা যে কোনো ওষুধ সপ্তাহে নিতে পারবে। এই 5টার কোনোটা অর্গান যদি ক্ষতিগ্রস্ত থাকে, কারো যদি ব্রেনের সমস্যা থাকে, হার্টের প্রবলেম থাকে, ফুসফুসে প্রবলেম থাকে, কিডনিতে সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, তখন তাদেরকে যে কোনো ওষুধ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ বা যে নিতে হবে ভালো হবে। এখন একটা লোকের দেখা গেছে লিভারটা খারাপ, লিভার সিরোসিস, তারা যদি এটা ধরাই দেবে ক্ষতি হবে। কেন? কারণ প্রত্যেকটা ওষুধ লিভার অথবা কিডনির উপর দিয়ে যায়। এখন তার উপর দিয়ে যাবে, সে যদি দুর্বল হয় তাহলে তো পড়ে যাবে। অর্থাৎ লিভার কিডনি যদি খারাপ থাকে কোনো ওষুধে তার দরকার নেই, তখন বিশেষজ্ঞ বিশেষায়িত চিকিৎসা নিতে হবে। ওবেসিটির উপরে এইগুলো আমাদের কথা।